গুড মর্নিং স্টুডেন্টস। আজকে আমরা একটা একদম নতুন জিনিস শিখব। আমরা এতদিন যে ধরনের অঙ্কগুলো করতাম, মনে করে দেখো যে সেই অঙ্কগুলোতে কিন্তু আমাদেরকে যা যা করতে দেওয়া হতো সেই সবগুলোই সংখ্যায় দেওয়া থাকতো। অর্থাৎ আমাদের কাদেরকে যোগ করতে হবে, গুণ করতে হবে, ভাগ করতে হবে বা আর অন্য কিছু করতে হবে, সেই সংখ্যাগুলো কিন্তু আমাদেরকে বলা থাকতো। ধরো যদি অঙ্কটা এরকম হয় যে আমি জানি না যে সংখ্যাটা কত, কিন্তু তারপরেও আমাকে অঙ্কটা করতে হবে এবং ওই অজানা সংখ্যাটার মান কত হবে সেটাকে বার করতে হবে। তাহলে কি করে করা যায়? এই জন্য অঙ্কের একটা নতুন শাখা, যার নাম হলো বীজগণিত বা অ্যালজেব্রা, সেইটা আমাদেরকে শিখতে হবে। আজকে আমরা এই অ্যালজেব্রারই একদম প্রথম দিকের কিছু জিনিস শিখব। অ্যালজেব্রা শিখতে গেলে আমাদেরকে প্রথমে গাণিতিক রাশি সম্পর্কে কিছু জিনিস জানতে হবে। তাহলে চলো আমরা শুরু করি আজকের অঙ্ক। আজকের অধ্যায়ের নাম হলো বীজগাণিতিক চলরাশির ধারণা। এই কথাটার মানে কি? মানেটা আমি বুঝিয়ে দিচ্ছি। এখানে তোমরা দেখতে পাচ্ছ দুটো ছবি দেওয়া আছে। এই দুটো ছবিতেই আমরা দেখতে পাচ্ছি কিছু ছাত্র বা ছাত্রীরা সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা জানি যে প্রত্যেকটা সাইকেলের কটা করে চাকা থাকে? দুটো করে চাকা থাকে। তাহলে প্রথম ছবিতে আর দ্বিতীয় ছবিতে আমরা দেখতে পাচ্ছি সাইকেলের সংখ্যা কিন্তু আলাদা আলাদা আছে। মানে প্রথম ছবিতে যতগুলো সাইকেল আছে, দ্বিতীয় ছবিতে কিন্তু তার চেয়ে অনেক বেশি সংখ্যক সাইকেল দেখা যাচ্ছে। কিন্তু মোট কতগুলো সাইকেল আছে সেটা ছবি দেখে ঠিক গুণে বোঝা যাচ্ছে না। কিন্তু যটাই সাইকেল থাক না কেন, আমরা বলতে পারি ছবিতে তাহলে কতগুলো চাকা থাকবে? তার দ্বিগুণ সংখ্যক চাকা থাকবে। অর্থাৎ 10টা সাইকেল থাকলে চাকার সংখ্যা কত হবে? 10 দুগুণে 20টা। 13টা সাইকেল থাকলে চাকার সংখ্যা কত হবে? 13 দুগুণে 26। আবার 27টা সাইকেল যদি থাকে তাহলে মোট কতগুলো চাকা থাকবে? তার 27 গুণ 2 অর্থাৎ 54টি চাকা। তাহলে আমি সাইকেলের যে সংখ্যা, এটা কিন্তু পরিবর্তিত হচ্ছে বা এটা পরিবর্তনশীল বলতে পারি। অর্থাৎ কখনো বাড়ছে কখনো কমছে এরকম, অর্থাৎ তার মানটা পরিবর্তনশীল। কিন্তু এই যে চাকার সংখ্যা, সাইকেলের চাকার সংখ্যা, এটা কিন্তু এখানে 2 অর্থাৎ নির্দিষ্ট। এটা কিন্তু পরিবর্তনশীল নয়, এটা নির্দিষ্ট। এই যে একটা বিষয়কে আমরা দেখতে পাচ্ছি তার মান পরিবর্তিত হয়, কখনো বাড়ে কখনো কমে। আরেকটার মান নির্দিষ্ট থাকে, কখনোই বাড়ে না বা কমে না। সাইকেল বললেই আমরা বুঝি তার দুটো চাকা, তাই তো? বা অটো বললেই আমরা বুঝি তার 3টে চাকা, বা স্কুটার বললে আমরা বুঝি তার দুটো চাকা। এই কটা চাকা আছে এটা কিন্তু সবসময় নির্দিষ্টই থাকছে। কোনো স্কুটারে দুটো চাকা থাকে, কোনো স্কুটারে 5টা, এরকম তো হয় না। কিন্তু সাইকেলের সংখ্যা কত এইটা কিন্তু পরিবর্তিত হতে পারে। তার ডিপেন্ড করবে আমি তার বাকি গল্পটা কি, বাকি প্রেক্ষাপটটা কি তার উপরে। অর্থাৎ আমি যদি বলি আমাদের বাড়িতে কতগুলো সাইকেল আছে, তাহলে তার উত্তর একরকম। আমার স্কুলের গ্যারেজে কতগুলো সাইকেল আজ দাঁড়িয়েছিল, সেটার উত্তর একরকম। আবার ধরা যাক কেউ যদি ফ্ল্যাটে থাকে, তাহলে তার ফ্ল্যাটে কতগুলো সাইকেল থাকে, মানে তার ফ্ল্যাটের তলায় গ্যারেজে কতগুলো সাইকেল থাকে, সেই উত্তরটা আরেক রকম হতে পারে। অর্থাৎ সাইকেল কোথায় কতগুলো আছে এর মান কিন্তু পরিবর্তিত হতে পারে। কিন্তু সাইকেলে কতগুলো চাকা থাকে একটা সাইকেলে, এইটা সবসময় নির্দিষ্টই থাকে। এই যে কারোর মান পরিবর্তনশীল হয়, কারোর মান হয় নির্দিষ্ট, এই মানটা কিরকম হবে এর ভিত্তিতেই কিন্তু আমরা গাণিতিক রাশিগুলোকে বা বীজগাণিতিক রাশিগুলোকে দুটো আলাদা আলাদা ভাগে বিভক্ত করি। কি সেই ভাগ?
সেটা আরেকটু পরে আসছি। এরপরে আমরা দেখতে পাচ্ছি যে আমি ও আমার বন্ধু মিলে সাইকেলের চাকার সংখ্যার একটি টেবিল তৈরি করেছি। টেবিল মানে হলো ছক, সহজ কথায় বলে ছক। একটা ছক বানিয়েছি আমরা, যেখানে প্রথম রোতে আছে সাইকেলের সংখ্যা আর দ্বিতীয় রোতে আছে চাকার সংখ্যা। অর্থাৎ সাইকেলের সংখ্যা যখন একটি, চাকার সংখ্যা কত? 2 গুণ 1 অর্থাৎ 2টি। আবার সাইকেলের সংখ্যা যখন 2টি, তাহলে চাকার সংখ্যা কত হবে? 2 দুগুণে 4। সাইকেল যদি 3টে থাকে তাহলে চাকা কটা থাকবে? 3 দুগুণে 6। সাইকেলের সংখ্যা যদি 4টি হয় তাহলে চাকার সংখ্যা কত? 4 দুগুণে 8। সাইকেলের সংখ্যা যদি 5টা হয় তাহলে চাকার সংখ্যা 5 দুগুণে 10। অর্থাৎ সাইকেলের সংখ্যা যাই নিই না কেন, চাকার সংখ্যা সবসময় তার দ্বিগুণ হবে, তাই তো? অর্থাৎ আমরা লিখতে পারি যে চাকার সংখ্যা এটা সবসময় হবে 2 গুণ সাইকেলের সংখ্যা। ওপরের ছকেও আমরা সেটাই দেখতে পাচ্ছি, আমাদের কমন সেন্সও সেটাই বলে যে সাইকেলের সংখ্যাকে 2 দিয়ে গুণ করে দিলেই আমরা মোট চাকার সংখ্যাটা জানতে পারবো। তাহলে এই কথাটা আমরা আপাতত মাথায় রাখি, এটা কিছুক্ষণ পরে গিয়ে কিন্তু আমাদের কাজে লাগবে। এরপরে একটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অটো আছে, যার চাকা কটা? চাকা আছে 3টে। আর এই যে গাড়িটা, এই গাড়িটাকে ইংরেজিতে বলেই হচ্ছে 4 হুইলার। 4 হুইলার কার মানে কি? 4 চাকা বিশিষ্ট গাড়ি। অর্থাৎ এই গাড়ির 4টে চাকা আছে, তাই তো? তাহলে যদি একটা অটো থাকে তাহলে তার কটা চাকা থাকবে? 3টে। যদি 5টা অটো থাকে তাহলে মোট কটা চাকা হবে? চাকার সংখ্যা কত হবে? 3 গুণ 5 15টা। আবার যদি 7টা অটো থাকে তাহলে কটা চাকা থাকবে? 7কে 3 দিয়ে গুণ করলে যা হয় তাই। অর্থাৎ সাইকেলের ক্ষেত্রে যেটা হয়েছিল যে সাইকেলের সংখ্যাকে 2 দিয়ে গুণ করলে মোট চাকার সংখ্যা পাওয়া যাচ্ছে। অটোয় যেহেতু 3টে চাকা থাকে তাই অটোর সংখ্যাকে 3 দিয়ে গুণ করলেই কিন্তু আবার মোট চাকার সংখ্যা পাওয়া যাবে। একই রকম গাড়ির সংখ্যাকে 4 দিয়ে গুণ করলে গাড়ির মোট চাকার সংখ্যা পাওয়া যাবে। এরপরে আমরা দেখব যে দেশলাই কাঠির সাহায্যে যদি আমরা ত্রিভুজ বানাই তাহলে কি হবে। অর্থাৎ এক একটি দেশলাই কাঠিকে ত্রিভুজের এক একটি বাহু যদি ধরে নিই, তাহলে দেখো 3টে দেশলাই কাঠিকে এরকম একটা যেখানে শেষ হচ্ছে অন্যটা সেখান থেকে শুরু হচ্ছে, এমন ভাবে অ্যাঙ্গেল করে বসালে পরে আমরা কিন্তু একটা ত্রিভুজ পাচ্ছি। তাহলে এক একটি ত্রিভুজ তৈরি করতে কটি করে কাঠি লাগছে? 3টি। তাহলে কাঠির সংখ্যা হচ্ছে 3টি। তাহলে যদি দুটো ত্রিভুজ থাকে, ত্রিভুজ যদি দুটো থাকে তাহলে কাঠি কটা হবে? কাঠি হবে 3 গুণ 2। এক একটা ত্রিভুজের জন্য 3টে করে কাঠি লাগে, তাহলে দুটো ত্রিভুজের লাগবে 3 দুগুণে 6টা কাঠি। আবার 5টা ত্রিভুজ থাকলে কটা কাঠি লাগবে? 3 গুণ 5। অর্থাৎ কাঠির সংখ্যা এটা কি হচ্ছে? এটা হচ্ছে ত্রিভুজের সংখ্যাকে 3 দিয়ে গুণ করলে যত হয় তত। কারণ প্রত্যেকটা ত্রিভুজে যেহেতু 3টে করে কাঠি আছে, তাই জন্য মোট যতগুলো ত্রিভুজ আছে তার সংখ্যাটাকে 3 দিয়ে গুণ করলেই মোট কতগুলো কাঠি আছে সেটা জানতে পারবো। তাহলে কাঠির সংখ্যা আমরা লিখতে পারি 3 গুণ ত্রিভুজের সংখ্যা। মানে চাকার ক্ষেত্রে আমরা যেটা করলাম একই ঘটনা কিন্তু এখানেও আমি লক্ষ্য করছি। এবারে কারোর মনে হতে পারে যে ম্যাম এগুলো তো আমরা জানি যে দুটো সাইকেল হলে 2 দুগুণে 4টে চাকা, 10টা সাইকেল হলে 10 দুগুণে 20টা চাকা, এরকমই তো হয়। এগুলো তো খুবই সহজ জিনিস, তাহলে নতুন কি শিখছি বীজগণিতে? আসছি, একটু ধৈর্য ধরো। এবার দেখো এই যে ঠিক যেটা বলছিলাম যে এখানে ত্রিভুজের সংখ্যা কত? 5টি। ত্রিভুজের সংখ্যা আছে 5।
তাহলে কাঠির সংখ্যা কত হবে? কেউ এই ছবিটা থেকে 1 2 3 এভাবে গুনতে পারো, 1 2 3 4 এভাবে গুনে গুনে বার করতে পারো, কিন্তু যার বুদ্ধি আছে আর যে ব্যাপারটা লক্ষ্য করেছে সে কিন্তু অত না গুনে খুব তাড়াতাড়ি বলে দিতে পারবে হিসেব করে যে প্রত্যেক ত্রিভুজে 3টে করে কাঠি আছে, তাহলে 5টা ত্রিভুজে থাকবে 3 5 15টা কাঠি, তাই তো? এবার যে গুনে গুনে বার করছে সে এতক্ষণে গুনে বার করবে যে এটা হবে 15টা। এইবারে আসছি যে বীজগাণিতিক চলরাশির ধারণাটা কেমন। এই যে শুরুতে বললাম যে কিছু রাশি থাকে যাদের মান হয় পরিবর্তনশীল, যাদের মান পরিবর্তনশীল মানে কি? যার মান বাড়ে কমে, অর্থাৎ কখনো বেড়ে যায় কখনো কমে যায়, কখনো বেশি কখনো কম। এখানে আমরা দেখছিলাম যে সাইকেলের সংখ্যা বাড়তেও পারে কমতেও পারে, কিন্তু সাইকেলের কতগুলো চাকা আছে সেই সংখ্যাটা নির্দিষ্ট, অর্থাৎ সাইকেলের যে সংখ্যা সেটা কিন্তু পরিবর্তনশীল। তাহলে যে রাশিগুলির মান এভাবে বাড়ে কমে অর্থাৎ পরিবর্তিত হয় তাদেরকেই আমরা বলি চলরাশি। যেহেতু তারা নির্দিষ্ট নয়, তারা চলাফেরা করছে অর্থাৎ বাড়ছে কমছে, তাই তাদেরকে বলা হয় চলরাশি। তাহলে বলা হচ্ছে দেখো, যে রাশির মান পরিবর্তনশীল তাকে চলরাশি বা ভেরিয়েবল বলে। চলরাশিকে আমরা ইংরেজিতে বলে থাকি ভেরিয়েবল, ঠিক আছে? যেহেতু ভ্যারি করে, ভ্যারি করা মানে হচ্ছে পরিবর্তিত হওয়া, তাই জন্য ভেরিয়েবল, ভ্যারি থেকে এসেছে ভেরিয়েবল মানে হলো চলরাশি। চলরাশিকে আমরা কিভাবে চিহ্নিত করি, কি দেখে বুঝবো যে সেটি একটি চলরাশি? চলরাশিকে চিহ্নিত করতে হলে ইংরেজি বর্ণমালার যে কোনো অক্ষর বা বর্ণ ব্যবহৃত হয়, যেমন এ বি সি ডি এন পি এক্স ওয়াই কিউ জেড ইত্যাদি। অর্থাৎ ইংরেজি বর্ণমালায় যে 26টা বর্ণ আছে তার মধ্যে যে কোনো বর্ণ দিয়েই আমরা চলরাশিকে চিহ্নিত করি। বর্ণগুলোকে আমরা সাধারণত এভাবে ছোট হাতের লিখে থাকি, তবে কখনো কখনো আমরা বড় হাতেও লিখে থাকি। তবে সাধারণত তোমরাও চেষ্টা করবে যে চলরাশি যখন বোঝানোর চেষ্টা করবে, যখন চলরাশি চিহ্নিত করবে তখন সাধারণত ছোট হাতের বর্ণ দিয়েই লেখা হয়। তো তোমরা ছোট হাতের বর্ণই বেশি ব্যবহার করার চেষ্টা করবে। তাহলে যারা পরিবর্তনশীল তাদেরকে বলছি চলরাশি। তাহলে যাদের মান নির্দিষ্ট থাকে তাদেরকেও একটা কিছু নাম দিতে হবে, তাদের নাম হলো ধ্রুবক সংখ্যা বা ধ্রুবক রাশি। ধ্রুবক কথাটির অর্থ কি? ধ্রুবক কথার অর্থ হলো নির্দিষ্ট, যা চেঞ্জ হয় না। ধ্রুবক কথার অর্থ হলো নির্দিষ্ট যা বা স্থির, নির্দিষ্ট বা স্থির অর্থাৎ যা পরিবর্তিত হয় না। তা হলো ধ্রুবক। তাহলে যে মানগুলো পরিবর্তিত হচ্ছে না, অর্থাৎ সাইকেলের চাকার সংখ্যা কত, এটা তুমি পৃথিবীর যে সাইকেলই দেখো না কেন স্ট্যান্ডার্ড সাইকেলের চাকার সংখ্যা হচ্ছে 2টি, অর্থাৎ এটি একটি ধ্রুবক রাশি। বা আমার এক হাতে কতগুলো আঙুল আছে, এটার সংখ্যা হয় 5টি, তাহলে এটাও একটি ধ্রুবক রাশি। বা একটা মানুষের কটা কান আছে, 2টো, তাহলে এটাও একটা ধ্রুবক রাশি। তাহলে যে রাশিগুলির মানের কোনো পরিবর্তন হয় না তাদেরকে বলে ধ্রুবক রাশি বা কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট কথার অর্থ কি? স্থির বা অপরিবর্তিত, তাই জন্য ধ্রুবক রাশিকে ইংরেজিতে বলা হয় কনস্ট্যান্ট। যেমন উদাহরণ কি, যে 10 এটি একটি ধ্রুবক সংখ্যা। কারণ 10 বললে আমরা 10ই বুঝি, এরকম নয় যে আমি 10 বললে একটা কিছু বুঝি আর তোমাকে 10 বললে তুমি অন্য কিছু একটা বোঝো। পাশের দেশের কোনো একটা মানুষকে 10 বললে সে আরেকটা কিছু বোঝে। পৃথিবীতে তুমি যেখানেই 10 বা 10 বলো না কেন সে কিন্তু
একটি মান বুঝবে, অর্থাৎ এর মানটি নির্দিষ্ট বা ধ্রুবক, পরিবর্তিত হয় না, সেই জন্য 10 একটি ধ্রুবক সংখ্যা। বা সাইকেলের চাকার সংখ্যা, এটা হলো একটা ধ্রুবক রাশি। ঠিক আছে, যেমন এখানে চাকার সংখ্যা 2, এখানে চাকার সংখ্যা হলো 3 রিকশায়, আর এই গাড়িতে চাকার সংখ্যা হলো 4। তাহলে আমি যদি বিভিন্ন যানবাহনের চাকার সংখ্যা দেখি, যানবাহনটা যখন বদলাচ্ছে তখন চাকার সংখ্যাগুলো বদলাচ্ছে, কিন্তু যানবাহনটা যদি নির্দিষ্ট হয়, কোন যানের কথা বলছি সেটা যদি নির্দিষ্ট হয়, তাহলে চাকার সংখ্যাটিও নির্দিষ্ট হবে। অর্থাৎ রিকশা বললে কিন্তু 3টে চাকাকেই বোঝাবে সেক্ষেত্রে। এবার একটা উদাহরণ দেখি যে এই অধ্যায়ের অঙ্কগুলো কিরকম হবে। এখানে আমি দেখতে পাচ্ছি যে একটা ত্রিভুজ দেওয়া আছে, যার 3টে বাহুর দৈর্ঘ্য ছবিতে দেওয়া আছে, x সেন্টিমিটার, y সেন্টিমিটার আর z সেন্টিমিটার। বলা হয়েছে এই ত্রিভুজের পরিসীমা x y z দিয়ে হিসেব করি। তাহলে x y z দিয়েই এর 3টে বাহুকে দেওয়া আছে। আমরা দেখে তাহলে নিশ্চয়ই বুঝতে পারছি যে এই x y z এরা কি, এরা হলো চলরাশি, কারণ ইংরেজি বর্ণমালার বর্ণ দিয়ে বোঝানো হয়েছে, চিহ্নিত করা হয়েছে, তাই এরা চলরাশি। ত্রিভুজের পরিসীমার সূত্র কি? পরিসীমার সূত্র হচ্ছে বাহুর দৈর্ঘ্যের যোগফল বা বাহুগুলির দৈর্ঘ্যের যোগফল বা সমষ্টি। তাহলে এই ত্রিভুজটির পরিসীমা কত? পরিসীমা কত হবে? 3টে বাহুর দৈর্ঘ্যের যোগফল, অর্থাৎ প্রথম বাহুটি কত আছে? x সেন্টিমিটার, তারপরেরটি আছে y সেন্টিমিটার, তারপরেরটি আছে z সেন্টিমিটার। তাহলে একক সেন্টিমিটারটাকে আমি বাইরে নিয়ে আসছি আর বাকিটাকে ব্র্যাকেটের ভেতরে রাখছি, অর্থাৎ ব্র্যাকেটের ভেতর আছে x প্লাস y প্লাস z আর বাইরে আছে সেন্টিমিটার। এবার x y আর z এর ভ্যালু যেহেতু আমরা জানি না, মানে মান যেহেতু আমরা জানি না, তাই আমরা এদেরকে যোগ করে কোনো যোগফল বার করতে পারছি না, তাই এটাই তাদের যোগফল হিসাবে আমরা লিখব, অর্থাৎ এটি হলো আমাদের উত্তর। নেক্সট অঙ্কে বলা হয়েছে, আজ আমাদের স্কুলের অনুষ্ঠানে আমরা অনেকগুলি সারিতে বসেছি। প্রতি সারিতে যদি 15 জন বসি, তবে আজ আমরা মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি? তাহলে কোনো একটা প্রোগ্রাম হচ্ছে, সেখানে আমরা অনেকগুলো সারিতে বসেছি। এবার এক এক সারিতে বসেছে 15 জন করে, তাহলে মোট কতজন স্কুলের অনুষ্ঠানে বসেছি? এবার তোমরা অনেকেই আমাকে বলবে যে ম্যাম কতগুলো সারি আছে সেটা তো আমরা জানি না, তাহলে কি করে বার করব? তাহলে যখনই আমরা জানি না, আমরা কেন বীজগণিত বা বীজগাণিতিক চলরাশি সম্পর্কে জানলাম? যাতে আমরা অজানা জিনিসগুলোকে নিয়ে কাজ করতে পারি। তাহলে আমরা ধরি যে মোট সারির সংখ্যা একটা চলরাশি। সারির সংখ্যা নানা কিছুই হতে পারে, কিন্তু প্রতি সারিতে যে 15 জন আছে সেটা নির্দিষ্ট, কিন্তু সারির সংখ্যা নানা কিছু হতে পারে। তাহলে মোট সারির সংখ্যা আমি ধরে নিচ্ছি একটা চলরাশি, এক্ষেত্রে x। সারির সংখ্যার কোনো একক হয় না ওভাবে, যে মিটার সেন্টিমিটার গ্রাম এরকম কোনো একক হয় না, তাই জন্য আমাকে একক লিখতে হলো না, না হলে আমাকে এখানে এককটাও লিখতে হতো। তাহলে মোট সারির সংখ্যা ধরে নিচ্ছি x। সুতরাং যেহেতু প্রতি সারিতে 15 জন করে আছে, তাহলে মোট কতজন স্কুলের অনুষ্ঠানে আছি? তাহলে মোট ছাত্রছাত্রীর সংখ্যা, মোট ছাত্রছাত্রীর সংখ্যা
কত হবে? সারির সংখ্যা গুণ প্রতি সারিতে যতজন আছে সেই সংখ্যা, অর্থাৎ 15 গুণ x। 15 গুণ x কে এটা মনে রাখবে যে বীজগণিতে গুণ করার সময়তে আমরা দুটো চলরাশি বা একটি ধ্রুবক রাশি একটি চলরাশি, এটাকে আমরা গুণ চিহ্নটা উঠিয়ে জাস্ট পাশাপাশি লিখতে পারি, অর্থাৎ 15x। ঠিক আছে, তাহলে সারির সংখ্যা সারির সংখ্যা যতই হোক না কেন সেটা এই 15x এর জায়গায় বসিয়ে দিলে, মানে x এর জায়গায় বসিয়ে দিলে মোট কতজন স্টুডেন্ট আছে সেটা আমরা বার করতে পারবো। নেক্সট অঙ্ক, মিতা ও মায়া কাগজের নৌকা তৈরি করছে। মিতা মায়ার থেকে দুটি নৌকা কম তৈরি করলো। তাহলে মিতা কতগুলি কাগজের নৌকা তৈরি করলো হিসাব করার সহজ নিয়ম খুঁজি। তাহলে মিতা তো মায়ার থেকে দুটো নৌকা কম বানিয়েছে, কিন্তু মায়া কটা বানিয়েছে এটা আমরা জানি না। তাহলে যা জানি না তাকে আমরা একটা চলরাশি দিয়ে ধরে নিই। তাহলে ধরি বা মনে করি মায়া টি নৌকো বানিয়েছে। তাহলে মায়া যদি টা নৌকো বানায় তাহলে মিতা কতগুলো বানাবে? মায়ার থেকে দুটো কম। সুতরাং মিতা দুটো কম মানে কি, x এর থেকে 2 কমে গেলে কি হয়? x বিয়োগ 2। তাহলে x বিয়োগ 2 টি, এটাকে ব্র্যাকেটে রাখবো, নৌকা বানিয়েছে বা তৈরি করেছে। অর্থাৎ এটা কেন একটি সহজ নিয়ম বলা হলো? এবার যদি আমি জেনে যাই মায়া কতগুলো নৌকো বানিয়েছে তাহলে আমি বুঝতে পারবো যে x এর মান কত। x এর মান যত হবে তা থেকে 2 বাদ দিলেই আমি পেয়ে যাব মিতা কতগুলো নৌকো বানিয়েছে। তাহলে এটা একটা নিয়ম তৈরি করছি আমি, যা দিয়ে x এর মান যাই হোক না কেন তার থেকে 2 বাদ দিলেই আমি মিতার বানানো নৌকোর সংখ্যা জানতে পারবো। নেক্সট অঙ্ক, দিদা খুব সুন্দর মাটির প্রদীপ তৈরি করেন। দিদা আমাকে যতগুলি প্রদীপ দিলেন আমার ভাইকে তার থেকে 3টি প্রদীপ বেশি দিলেন। ঠিক আছে, আবার আমার বোনকে আমার থেকে 5টি প্রদীপ কম দিলেন। তাহলে ভাই ও বোনকে কতগুলি করে প্রদীপ দিলেন তা আমার পাওয়া প্রদীপের অজানা সংখ্যায় হিসাব করি। তাহলে কোনটা অজানা? আমি কতগুলো প্রদীপ পেয়েছি সেটা অজানা। সেটা জেনে গেলেই বার করতে পারবো যে ভাই কতগুলো পাচ্ছে আর বোন কতগুলো পাচ্ছে। তাহলে অজানাটাকে ধরে নেব। তাহলে ধরি বা মনে করি আমার পাওয়া প্রদীপের সংখ্যা এ। আগের দুটো অঙ্কে x ধরেছি, এবার অন্য একটা বর্ণ ধরি a। তাহলে ভাই কতগুলো প্রদীপ পাবে? ভাইকে আমার থেকে 3টে প্রদীপ বেশি দেওয়া হয়েছে। সুতরাং ভাইয়ের পাওয়া প্রদীপের সংখ্যা কত হবে? আমার থেকে 3টে বেশি, অর্থাৎ আমি যদি a পাই তাহলে ভাই কত পাবে? তার চেয়ে 3টে বেশি মানে যোগ 3। তাহলে ভাইয়ের পাওয়া প্রদীপের সংখ্যা হচ্ছে a যোগ 3। আবার বোন আমার থেকে 5টা কম পেয়েছে, সুতরাং বোনের পাওয়া প্রদীপের সংখ্যা এটা কত হবে?
আমি যতগুলি প্রদীপ পেয়েছি তার চেয়ে 5টা কম। কম মানে কি? বিয়োগ। তাহলে আমি কতগুলো পেয়েছি? এ, তার থেকে 5টা কম মানে এ বিয়োগ 5। তাহলে আমার পাওয়া প্রদীপের অজানা সংখ্যা দিয়ে কিন্তু আমি বার করলাম যে আমার ভাই কতগুলো প্রদীপ পাচ্ছে আর আমার বোন কতগুলো প্রদীপ পাচ্ছে। অর্থাৎ আমি কতগুলো পেয়েছি এটা জেনে গেলেই, মানে এ বলে যে চলরাশিটা ধরেছি তার মান জেনে গেলেই কিন্তু আমি তার সাথে 3 যোগ করে বার করতে পারবো ভাই কতগুলো পেয়েছে, আর 5 বিয়োগ করে জানতে পারবো আমার বোন কতগুলো প্রদীপ পেয়েছে। তোমরা কি জানো, বেশিরভাগ গাণিতিক চিহ্ন আবিষ্কার হয়েছে 16 শতকের পরে। তার আগে কোনো সমীকরণ লেখার জন্য আমরা শব্দের ব্যবহার করতাম।